আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে মস্তিষ্ক। আমরা প্রিভিয়াস ক্লাসে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশটা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। আজকের ক্লাসে আমরা মস্তিষ্ক সম্পর্কে ডিটেলসে পড়বো, যেটা তোমাদের সিলেবাসে আছে। প্রথম কথা হচ্ছে, মস্তিষ্ক পড়তে গেলে আমাদের মস্তিষ্কের ডিভিশন বা মস্তিষ্কের বিভিন্ন অংশ বা পার্টস গুলো পড়তে হবে। কিন্তু মাধ্যমিকের সিলেবাসে মস্তিষ্কের যে পার্টস গুলো তার সমস্ত অংশ কিন্তু সিলেবাসে নেই। সেই জন্য আমি মস্তিষ্কের যে পার্টস গুলোর সমস্ত অংশ ছকে দেখালেও আমি শুধুমাত্র মাধ্যমিকের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি এক্সপ্লেন করব। আর তোমরা যখন পরবর্তীকালে এইচএসে উঠবে, তখন এইচএসে উঠলে সমস্ত ডিভিশনকে ডিটেলসে তোমরা পড়বে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন কি। আমাদের যে মাথার খুলি, যেটাকে আমরা স্কাল বা ক্র্যানিয়াম বলি, এই মাথার খুলি বা স্কাল বা ক্র্যানিয়াম এটা অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত? হাড় দ্বারা গঠিত। পরিষ্কার? এখন এই হাড়টাকে যদি আমরা তুলে দিই, তাহলে আমরা কি পাবো? একটা পাতলা পর্দা পাবো, যে পর্দাটাকে আমরা বলি মেনিনজেস। তার নিচে থাকে ব্রেন বা মস্তিষ্ক। পরিষ্কার? তার মানে আমি যদি স্তর বাই স্তর বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাথায় স্কিনের লেয়ার দেখতে পাচ্ছি, তার নিচে একটা মাথার খুলি হাড়ের লেয়ার রয়েছে, তার নিচে রয়েছে মেনিনজেসের স্তর, যেটা কানেকটিভ টিস্যু বা যোগকলা দ্বারা গঠিত, এবং তার নিচে রয়েছে মস্তিষ্ক। পরিষ্কার? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি, আমি যে ছবিটা এঁকেছি এটাকে আমরা ডিটেলসে পড়বো একটু পরে, যে মস্তিষ্কের বিভিন্ন অংশ। এখানে শুধু আমাদের একটু জেনে নিতে হবে, এই যে মস্তিষ্কের ছবিটা এঁকেছি, এই মস্তিষ্কের বাইরে একটা পাতলা যোগ কলার একটা আবরণ থাকে, সেটাকেই বলে অ্যাকচুয়ালি কি? মেনিনজেস। পরিষ্কার? মানে আমি যদি এখানে দেখাই, তাহলে এই মস্তিষ্কের ওপরে একটা পাতলা স্তর থাকে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? মেনিনজেস। ঠিক আছে, এখন এই যে মেনিনজেস, এটা আবার কতগুলো স্তরে বিভক্ত। আমি সেটাকে যদি এখানে তোমাদেরকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, তাহলে প্রথম হচ্ছে কি, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই। তার মানে আমরা কি বুঝতে পারছি? এই মেনিনজেসের উপরে কি রয়েছে? স্কাল বা মাথার খুলি রয়েছে। তার মানে এই মেনিনজেসের উপরে রয়েছে স্কাল বা মাথার খুলি। পরিষ্কার? তার মানে আমি যদি এখানে লিখি, তাহলে এটা হচ্ছে স্কাল, যেটাকে ক্রানিয়ামও বলে। সবুজটা যেটা, সেটাকে আমরা বলছি মেনিনজেস। কি বলছি? মেনিনজেস। মেনিনজেস। ঠিক আছে, এই মেনিনজেস এবং তার নিচে রয়েছে ব্রেন বা মস্তিষ্ক। পরিষ্কার? এখন এই মেনিনজেস আবার তিনটি স্তরে বিভক্ত। ঠিক আছে, তাহলে আমি যদি মেনিনজেস স্তরটাকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এটা একটা স্তর মেনিনজেসের, তার নিচে আর একটা স্তর রয়েছে, তার নিচে আর একটা স্তর রয়েছে। ঠিক আছে, পরিষ্কার? তাহলে আমি যদি এটা একটু মোটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মেনিনজেসের তিনটে স্তর, আর তার বাইরে কি রয়েছে? স্কাল, তার বাইরে রয়েছে মাথার খুলি। তাহলে এই কালোটা হচ্ছে কি লেয়ার? মাথার খুলি। তাহলে এইটা হচ্ছে কি? ক্র্যানিয়াম। ক্র্যানিয়াম। ঠিক আছে, যেটাকে আমরা স্কালও বলি। এখন এই ক্রানিয়ামের নিচে প্রথম যে স্তরটা রয়েছে, সেইটাকে বলে ডুরা ম্যাটার। কি বলে? ডুরা ম্যাটার। তার নিচের স্তরটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। কি বলে? অ্যারাকনয়েড ম্যাটার। আর তার নিচেরটাকে বলে পায়া ম্যাটার।
এই তিনটে স্তরকে একসাথে বলে মেনিনজেস। কি বলে? মেনিনজেস। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এই মস্তিষ্কের বাইরে একটা যোগ কলার স্তর থাকে, আবরণ থাকে, তাকে বলে মেনিনজেস। মেনিনজেস তিনটি স্তরে বিভক্ত, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এবং এই মেনিনজেসের বাইরে থাকে হাড়ের যে স্তর, তাকে বলে স্কাল বা ক্রানিয়াম। পরিষ্কার? এখানে একটা কথা শুধু মাথায় রাখতে হবে তোমাদের, ডুরা ম্যাটার ডুরা ম্যাটার ও অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে যে স্তর, এটাকে বলে সাবডিউরাল স্পেস। সাবডুরাল স্পেস। আর এই যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝখানে যে স্তর দেখতে পাচ্ছ, সেটাকে বলে সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে একটা বিশেষ জিনিস থাকে, গঠন, তাকে বলা হয় করয়েড প্লেক্সাস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে বা স্থানে বা ফাঁকা জায়গায়, এই যে ফাঁকা জায়গাটা সাব অ্যারাকনয়েড স্পেস, সেখানে থাকে করয়েড প্লেক্সাস বলে একটা গঠন। সেখান থেকে অ্যাকচুয়ালি কি সিএসএফ বলে একটা জিনিস ফর্ম হয়, সেটা আমরা পরে জানবো অলরেডি। পরিষ্কার? এখন তাহলে আমরা কি বুঝেছি এতক্ষণ পর্যন্ত? যে মস্তিষ্কের বাইরে একটা যোগ কলার স্তর থাকে, তাকে বলে মেনিনজেস। যদিও তোমাদের মাথায় রাখতে হবে মেনিনজেস শুধুমাত্র মস্তিষ্কের বাইরে থাকে না, সূচনা কাণ্ডের বাইরেও থাকে। সেই জন্য আমরা বলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের দিকে উপস্থিত যোগ কলার স্তরকেই আমরা মেনিনজেস বলি। ঠিক আছে? তাহলে মেনিনজেস মস্তিষ্কের বাইরেও আবরণ হিসেবে থাকে, আবার সূচনা কাণ্ডের বাইরেও আবরণ হিসেবে থাকে। পরিষ্কার? এখন আমরা জানবো মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো সম্পর্কে। এখানে আমি যে ছকটা লিখেছি মস্তিষ্কের বিভিন্ন অংশ, এখানে কিন্তু যে যে জিনিসগুলো লেখা রয়েছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে কিন্তু সবগুলো কিন্তু নেই। তাহলে আমি লিখেছি বটে কমপ্লিট ডিভিশনগুলো, কিন্তু আমাদের যেগুলো মাধ্যমিকের সিলেবাসে রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এক্সপ্লেন করব। এবং আমি একটা ছবি এঁকেছি, সেই ছবিতে থাকা বিভিন্ন মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত অংশগুলোকে সম্পর্কে আমরা বর্ণনা করব। ঠিক আছে? কিন্তু তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠবে তখন কিন্তু এই বিভিন্ন অংশগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে সবগুলো অংশ সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে? এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ মস্তিষ্কের প্রধান তিনটি অংশ কি কি রয়েছে। অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন বলে, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন বলে, পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন বলে। এখন এই অগ্র মস্তিষ্কের দুটি অংশ কি, টেলেনসেফালন আর ডায়ানসেফালন। টেলেনসেফালন আবার তিনটি অংশে বিভক্ত, গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক। ডায়ানসেফালন আবার চারটি অংশে বিভক্ত, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। মধ্য মস্তিষ্কের আবার দুটি পার্ট, টেকটাম, সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম আবার দুটি অংশে বিভক্ত, সুপিরিয়র কলিকিউলি অ্যান্ড ইনফিরিয়র কলিকিউলি। আর সেরিব্রাল পেডাঙ্কল চারটি অংশে বিভক্ত, টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, আর তিনটি অংশে বিভক্ত, টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং বেসাল পেডাঙ্কল। পশ্চাৎ মস্তিষ্ক আবার দুটি অংশে বিভক্ত, কি, মেটেনসেফালন, মাইলেনসেফালন। মেটেনসেফালনের আবার দুটি অংশ, পন্স এবং লঘু মস্তিষ্ক। আর মাইলেনসেফালনের একটি অংশ, সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক। এই যে টোটাল ডিভিশনটা আমি লিখেছি, এদের মধ্যে আমাদের মাধ্যমিকে কোন কোনগুলো পড়তে হবে সেইগুলোকে আমি একটুকু হাইলাইট করে দিচ্ছি। আমাদেরকে গুরু মস্তিষ্ক সম্পর্কে পড়তে হবে, আমাদেরকে
থ্যালামাস সম্পর্কে পড়তে হবে, আমাদেরকে হাইপোথ্যালামাস সম্পর্কে পড়তে হবে, আমাদেরকে মধ্য মস্তিষ্ক সম্পর্কে পড়তে হবে, আমাদেরকে পন্স সম্পর্কে পড়তে হবে, আমাদেরকে লঘু মস্তিষ্ক সম্পর্কে পড়তে হবে এবং সুষুম্না শীর্ষক সম্পর্কে পড়তে হবে। এই কতগুলো অংশ আমাদের কিন্তু মাধ্যমিকের সিলেবাসে আছে। সেই জন্য আমরা এই যে লাল করে হাইলাইট করা অংশগুলোকেই আমরা পড়বো ডিটেলসে, কারণ এগুলো আমাদের মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসবে। এখন এই যে অংশগুলোর থেকে আমাদের পড়তে কি হবে, প্রতিটা অংশ মানে মস্তিষ্কের প্রত্যেকটা অংশ মস্তিষ্কের কোন অংশে উপস্থিত মানে তার অবস্থান পড়তে হবে এবং তার মূল কাজ পড়তে হবে। প্রত্যেকটা সম্পর্কে 2-3টে করে কাজ পড়তে হবে এবং তার অবস্থানটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম তোমরা যে এই অংশটা দেখতে পাচ্ছ এইটাকে বলে গুরু মস্তিষ্ক। এই অংশটা এইটাকে বলে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, এর আরেকটা নাম হচ্ছে সেরিব্রাম। কি বললাম? সেরিব্রাম। আমাদের যে মস্তিষ্ক রয়েছে সে মস্তিষ্কের এই যে গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত, মানে এটা একটা গোলার্ধ, এটা একটা গোলার্ধ, বাম গোলার্ধ একটা, ডান গোলার্ধ একটা। বুঝতে পেরেছি? কি বললাম? গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত। দুটি গোলার্ধ মানে একটা বাম দিকের গোলার্ধ, একটা ডান দিকের গোলার্ধ। ঠিক আছে? এটাকে আমরা বলি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটাকে বলি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বুঝতে পেরেছি? এখন দুটো গোলার্ধ যে রয়েছে সেই গোলার্ধ একটা কানেক্টরের দ্বারা যুক্ত থাকে। কিরকম ভাবে যুক্ত থাকে আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এইরকম ভাবে একটা কানেক্টর দ্বারা যুক্ত থাকে। তার মানে দুটো গোলার্ধ একটা কানেক্টর বা যোজক দ্বারা যুক্ত থাকে। সেগুলো আমরা ডিটেলসে জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ভাঁজ আর কিছু খাঁজ রয়েছে। এখন আমরা সবাই ভাঁজ কোনগুলো আর খাঁজ কোনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে, আমরা ভূগোলে পড়াশোনা করেছি। দেখো, আমরা যদি দেখি তাহলে এই রকম গঠনগুলোকে বলা হয় ভাঁজ, আর নিচের দিকে যেগুলো নেমেছে খাঁজ। ঠিক আছে? পরিষ্কার? এখন এই যে ভাঁজগুলোকে বলে গাইরাস বা জাইরাসও বলে, আর এই যে খাঁজগুলো সেগুলোকে বলে সালকাস। তাহলে গাইরাস কি সালকাস কি মনে রাখতে হবে। তাহলে গুরু মস্তিষ্কে উপস্থিত ভাঁজগুলোকে বলে গাইরাস বা জাইরাস, আর তার খাঁজগুলোকে বলে সালকাস। পরিষ্কার? নেক্সট, এখন এই গুরু মস্তিষ্ক আমি বলেছি দুটো গোলার্ধে বিভক্ত, মানে এইরকম ভাবে জাস্ট থাকে, এইরকম ভাবে। একটা হচ্ছে কি বাম দিকের গোলার্ধ, একটা ডান দিকের গোলার্ধ। আমি যদি এইভাবে দেখাই তাহলে এই যে একটা বাম দিকের গোলার্ধ আর একটা ডান দিকের গোলার্ধ, দুটো গোলার্ধ একটা যোজক বা কানেক্টরের দ্বারা যুক্ত থাকে। এইটা যদি একটা কানেক্টর হয় তাহলে এইভাবে যুক্ত থাকে, এইটা যদি কানেক্টর হয় এইভাবে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে দুটো গোলার্ধের মাঝখানে একটা যোজক থাকে, তাকে বলে কর্পাস ক্যালোসাম। এখানে আমরা যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে কালো গঠনটা, এইটা হচ্ছে একটা কর্পাস ক্যালোসাম। এইটা হচ্ছে কি কর্পাস ক্যালোসাম, এইটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এখন গুরু মস্তিষ্ক এখন গুরু মস্তিষ্ক কোথায় অবস্থান করে? গুরু মস্তিষ্ক অবস্থান করে অগ্র মস্তিষ্কে। কেন? আমরা দেখো অগ্র মস্তিষ্কের অংশ বলেছি। এখন আমাদের যদি মস্তিষ্ককে আমি এইভাবে দেখাই তাহলে আমাদের এই যে পার্টে যে মস্তিষ্কগুলো দেখব, মানে যে অংশটা দেখতে পাবো সেটা বলা অগ্র মস্তিষ্ক। ঠিক আছে? এর নিচের দিকে রয়েছে মধ্য মস্তিষ্ক, আর জাস্ট এই অংশটাকে আমরা বলি পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এইটা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক, তার নিচে রয়েছে মধ্য মস্তিষ্ক, আর এই অংশটাকে বলে পশ্চাৎ মস্তিষ্ক। এখন এই অগ্র মস্তিষ্কেরই একটা অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। তাহলে এর অবস্থান কোথায়? আমরা লিখবো না গুরু মস্তিষ্কের অবস্থান হচ্ছে কি অগ্র মস্তিষ্কে। তাহলে এর কোথায় অবস্থান করে?
তাহলে কি লিখেছি, এটা অগ্র মস্তিষ্কে অবস্থান করে। অ্যাকচুয়ালি কি, অগ্র মস্তিষ্কের বিস্তীর্ণ এরিয়া জুড়ে এটা অবস্থান করে। ঠিক আছে, এখন এই গুরু মস্তিষ্ক কি কাজ করে আমাদের দেহে, কাজ যদি দেখি এর 1 নম্বরে আমরা যদি দেখি বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর কি করে, চাপ, তাপ, ব্যথা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর কি করে, দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আমাদের যে কথা বলি, বাকপটুতা, এগুলোও কিন্তু, তার মানে আমি যদি লিখি 4 নম্বরে, তাহলে কথা বলা, এটাও কিন্তু গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে কি কি বললাম, গুরু মস্তিষ্ক আমরা কি বুঝেছি গুরু মস্তিষ্ক সম্পর্কে। গুরু মস্তিষ্ক দুটো গোলার্ধ নিয়ে গঠিত, একটাকে বলে বাম দিকের গোলার্ধ আর একটা বলে ডান দিকের গোলার্ধ। দুটো গোলার্ধ একটা যোজক দ্বারা যুক্ত, আমরা এর অর্ধাংশ দেখিয়েছি, তার মানে এদিকেও আর একটা হাফ রয়েছে, পরিষ্কার। তাহলে দুটো গোলার্ধ এইরকম একটা যোজক দ্বারা যুক্ত থাকে, তাহলে এইটা একটা যোজক, তাহলে এদিকের একটা, এদিকেও সেরকম রয়েছে তোমার হচ্ছে কি গুরু মস্তিষ্ক, তাহলে দুটো গোলার্ধ, তাহলে এই যোজক দ্বারা দুটো গোলার্ধ যুক্ত থাকে। এই যোজকটাকে বলা হয়, কানেক্টেডটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, পরিষ্কার। গুরু মস্তিষ্কে কিছু ভাঁজ রয়েছে আর কিছু খাঁজ রয়েছে। যে ভাঁজগুলো রয়েছে তাকে বলে গাইরাস, আর খাঁজগুলোকে বলে সালকাস। ঠিক আছে, তাহলে গাইরাস কোনগুলো, ভাঁজগুলো, আর সালকাস কোনগুলো, খাঁজগুলো। তাহলে গুরু মস্তিষ্কে থাকা খাঁজগুলোকে বলা হয় সালকাস। এখন গুরু মস্তিষ্ক কোথায় অবস্থান করে, আমরা দেখতে পাচ্ছি এই ছকে যে এটা অগ্র মস্তিষ্কের অংশ। আমি বলেইছি অলরেডি, এই যে অংশটা এটা অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্ক। এখন গুরু মস্তিষ্ক, ঠিক আছে, কারণ এটা অগ্র মস্তিষ্কেরই অংশ, তাহলে লিখেছি আমরা অগ্র মস্তিষ্কে গুরু মস্তিষ্ক অবস্থান করে। ঠিক আছে, এবং সেটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে। গুরু মস্তিষ্ক কি কাজ করে, প্রধান কাজ করে বুদ্ধি, চিন্তা, স্মৃতিকে নিয়ন্ত্রণ করে, আমাদের চাপ, তাপ, ব্যথা, বেদনা এগুলোকে নিয়ন্ত্রণ করে, দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এছাড়া আমরা যে কথা বলি, বাকপটুতা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি গুরু মস্তিষ্কের কাজ, পরিষ্কার। নেক্সট যে গঠনটা আসছে সেটার নাম হচ্ছে কি থ্যালামাস, সেটার নাম হচ্ছে কি থ্যালামাস। আমরা এই যে সবুজ কালারের যে পয়েন্টিংটা করেছি, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি থ্যালামাস, এই গঠনটা। তাহলে এইটাকে আমরা লিখছি কি থ্যালামাস। থ্যালামাস। এখন এর অবস্থান যদি আমরা দেখি তাহলে কোথায় রয়েছে, গুরু মস্তিষ্কের নিচে। এটা গুরু মস্তিষ্ক, তার নিচে রয়েছে, তাহলে গুরু মস্তিষ্কের নিচে। ঠিক আছে, তাহলে এর অবস্থান আমরা লিখতে পারি গুরু মস্তিষ্কের নিচে তৃতীয় ভেন্ট্রিকেলের দুপাশে। তৃতীয় ভেন্ট্রিকেলের দুপাশে। এখন এই তৃতীয় ভেন্ট্রিকেলটা কি সেটা আমরা জানবো। আমাদের হৃৎপিণ্ডে যেরকম নিলয় থাকে, প্রকোষ্ঠ থাকে, আমরা জানি হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ এবং দুটো নিলয়। আমরা ক্লাস 9-এ পড়েছি, বাম দিকের অলিন্দ, ডান দিকের অলিন্দ, এবং বাম দিকের নিলয় এবং ডান দিকের নিলয়, 4টি প্রকোষ্ঠ থাকে। একই রকম ভাবে আমাদের মস্তিষ্কেও 4টি প্রকোষ্ঠ রয়েছে, এই প্রকোষ্ঠগুলোকেই বলা হয় নিলয়। আমি দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে।
তোমরা দেখতে পাচ্ছ এই রকম ভেন্ট্রিকল আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে। এখন এই যে দুদিকে দুটো প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় ফার্স্ট প্রকোষ্ঠ, এইটাকে বলা হয় সেকেন্ড প্রকোষ্ঠ, এইটাকে বলা হয় থার্ড প্রকোষ্ঠ, আর এইটাকে বলা হয় ফোর্থ প্রকোষ্ঠ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি ফার্স্ট ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি সেকেন্ড ভেন্ট্রিকল। আচ্ছা, আমাদের এই যে আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের শরীরে যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের যে দুটো গোলার্ধ রয়েছে, একটা হচ্ছে কি বাম দিকের গোলার্ধ, একটা ডান দিকের গোলার্ধ। এখন এই দিকে বাম দিকের গোলার্ধে একটা প্রকোষ্ঠ রয়েছে, একই রকম ভাবে ডান দিকের গোলার্ধেও একটা প্রকোষ্ঠ রয়েছে। দুটো গোলার্ধ যেহেতু দুদিকে রয়েছে সেই জন্য দেখবে পার্শ্বীয় ভেন্ট্রিকলও বলে। পার্শ্বীয় ভেন্ট্রিকলগুলো নিচের দিকে একটা তৃতীয় ভেন্ট্রিকলে যুক্ত থাকে। একটা যে ছিদ্রের দ্বারা পার্শ্বীয় ভেন্ট্রিকলগুলো তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ফোরামেন অফ মনরো। একই রকম ভাবে তৃতীয় ভেন্ট্রিকল যে ছিদ্রের দ্বারা চতুর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। তার মানে আমি যদি এখানে আঁকি তাহলে আমার তাহলে মাথার এই হচ্ছে কি দুটো গোলার্ধ, পরিষ্কার। একটা বাম দিকের গোলার্ধে আছে একটা প্রকোষ্ঠ, একই রকম ভাবে একটা ডান দিকের গোলার্ধে রয়েছে একটা প্রকোষ্ঠ, পরিষ্কার। তাহলে এইটা যে আমি এঁকেছি, তাহলে এটা গুরু মস্তিষ্কে যদি আমরা অংশটাকে এঁকে থাকি তাহলে এটাকে দুটো গোলার্ধ আমরা দেখতে পাচ্ছি। দুটো গোলার্ধের মধ্যে বাম দিকের গোলার্ধে একটা প্রকোষ্ঠ রয়েছে বা ভেন্ট্রিকল রয়েছে বা নিলয়। একই রকম ভাবে ডান দিকের যে গোলার্ধ সেদিকে একটা রয়েছে প্রকোষ্ঠ বা নিলয়, সেটাকে বলা হয় সেকেন্ড ভেন্ট্রিকল। আচ্ছা, এদের একসাথে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল বা পার্শ্বীয় নিলয় বলে, ঠিক আছে। এখন দুটো পার্শ্বীয় নিলয় যে ছিদ্র দ্বারা, তাহলে কোন ছিদ্রটা, এই যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছিদ্রটা, এইটাকে বলা হয় ফোরামেন অফ মনরো। ফোরামেন অফ মনরো। তাহলে ফোরামেন অফ মনরো নামক ছিদ্রের দ্বারা তৃতীয় ভেন্ট্রিকল বা তৃতীয় নিলয়ের সাথে কানেকশন থাকে। একই রকম ভাবে তৃতীয় নিলয় চতুর্থ নিলয়ের সাথে যুক্ত থাকে যে ছিদ্রের দ্বারা তাকে বলা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, পরিষ্কার। এখন আমাদের কি লিখেছি আমি, থ্যালামাসের অবস্থান কোথায় না গুরু মস্তিষ্কের নিচে এবং তৃতীয় ভেন্ট্রিকলের দুপাশে। তাহলে অবভিয়াসলি তাহলে এর পজিশনটা কোথায় হবে না তৃতীয় ভেন্ট্রিকলের দুপাশে থ্যালামাসটা অবস্থান করে, পরিষ্কার। তাহলে তৃতীয় ভেন্ট্রিকলের দুপাশে থ্যালামাসের অবস্থান, পরিষ্কার, বুঝতে পেরেছি। এখন থ্যালামাস কি কাজ করে, থ্যালামাসের যদি আমরা কাজ দেখি তাহলে থ্যালামাসের প্রধান কাজ হচ্ছে এটা রিলে সেন্টার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, রিলে সেন্টার। কেন না ঘ্রাণ উদ্দীপনা ছাড়া সমস্ত উদ্দীপনা থ্যালামাস দিয়ে গুরু মস্তিষ্কে যায়, পরিষ্কার। তাহলে দেখো আমাদের যে নার্ভ গুলো রয়েছে না সেগুলো থ্যালামাস হয়েই তোমার থেকে গুরু মস্তিষ্কে প্রবেশ করেছে। তাহলে আমি কি বলেছি, সমস্ত উদ্দীপনা ঘ্রাণ উদ্দীপনাটা ছাড়া বাকি সমস্ত উদ্দীপনা হচ্ছে কি থ্যালামাস হয়ে গুরু মস্তিষ্কে পৌঁছচ্ছে। সেই জন্য থ্যালামাসকে বলা হচ্ছে কি গুরু মস্তিষ্কের প্রবেশ দ্বার, পরিষ্কার। তাহলে আমরা কি বুঝলাম যে থ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে রিলে সেন্টার কেন বলা হচ্ছে আমি বলেইছি অলরেডি, বারবার বলছি যে ঘ্রাণ উদ্দীপনা ছাড়া সমস্ত উদ্দীপনা হচ্ছে কি থ্যালামাস হয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে। সেই জন্য থ্যালামাসকে রিলে সেন্টার বলে বলতে পারো, বা গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলতে পারো, বা গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলতে পারো, পরিষ্কার। 2 নম্বর কাজ হচ্ছে কি থ্যালামাস মানসিক বিবেক এবং সামাজিক আচরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে মানসিক বিবেক
ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। 3 নম্বর কাজ হচ্ছে থ্যালামাস আমাদের ক্রোধ, পীড়ন মানে কষ্ট ইত্যাদিকেও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার মানে কি 3 নম্বরে আমরা কি লিখব? ক্রোধ, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পরিষ্কার? তাহলে আমরা পড়লাম গুরু মস্তিষ্ক সম্পর্কে, থ্যালামাস সম্পর্কে। এবারে দেখো থ্যালামাসের নিচে অবস্থান করে হাইপোথ্যালামাস। আমরা অলরেডি হাইপোথ্যালামাস সম্পর্কে আমরা যখন অন্তঃক্ষরা গ্রন্থি পড়ছিলাম তখন আমরা দেখেছি। তাহলে হাইপোথ্যালামাস কোথায় থাকে? আমরা যদি পয়েন্টিং করি তাহলে তোমরা এই যে কালো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। তোমরা জানো হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করে পিটুইটারি, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। তাহলে এখন আমরা পড়বো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের যদি আমরা অবস্থান দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্যালামাসের নিচে অবস্থান করে। তাহলে এর অবস্থান আমরা কি লিখব? থ্যালামাসের নিচে। এখন হাইপোথ্যালামাস কি কাজ করে? অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে হাইপোথ্যালামাস কাজ করে সেটা আমরা অলরেডি জানি, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ ছাড়া হাইপোথ্যালামাস আমাদের কি কি স্নায়বিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানব। হাইপোথ্যালামাস আমাদের দেহে তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। তাহলে তৃষ্ণা নিয়ন্ত্রণ, তাহলে প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে তৃষ্ণা। আর কি কাজ করে? আর হাসি, কান্না, উদ্বেগ